আমরা একটা জিনিস অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে সিবিআইয়ের যে বক্তব্য ছিল সেই বক্তব্য কিছুদিন আগেই সেই নোট আমাদের যিনি চিফ জাস্টিস ছিলেন তিনি প্রত্যেকটা পার্টিকে সার্ভ করতে বলেছিলেন এবং আগের দিন সেই নোট মূলত ধরেই সিবিআইয়ের যিনি লয়ার ছিলেন তিনি তার বক্তব্যকে পেশ করছিলেন। কিন্তু আমাদের কাছে অবাক লেগেছে যে এত বড় একটা কেস 137-এর কাছাকাছি এসএলপি, গোটা ভারতবর্ষের বর্তমানে সবচেয়ে চর্চিত এবং সবচেয়ে বড় এসএলপি যুক্ত একটা কেস, সেখানে সিবিআইয়ের সবচেয়ে বড় লয়ার, যেখানে সবচেয়ে বড় বড় হেভিওয়েট লয়াররা প্রতিদ্বন্দ্বিতা করছেন, মানে আর্গুমেন্ট করছেন, সেখানে সিবিআইয়ের তরফ থেকে একজন জুনিয়র লয়ারকে পেশ করা হয়েছিল না, সেখানে সলিসিটর জেনারেলকে পেশ করা হয়েছিল না, সেখানে অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে পেশ করা হয়েছিল। এটা কিন্তু আমাদের কাছে খুব অদ্ভুত লেগেছে এবং আমরা দেখছিলাম যখন ওই আমার এই সিবিআইয়ের জুনিয়র অ্যাডভোকেট তিনি সুন্দর করে সেই নোটটাকেও পড়ছিলেন, তখন আমরা দেখলাম পাশ থেকে ওয়েস্ট বেঙ্গলের জনৈক একজন বিরোধী লয়ারের শিষ্য তাকে বারবার মানে ডিস্টার্ব করার চেষ্টা করেছেন। তাহলে এখানে যদি একজন সিনিয়র লয়ার থাকতেন, অর্থাৎ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বা সলিসিটর জেনারেল থাকতেন, তাহলে এই বানরামোটা অন্তত করতে পারতেন না। তাই এখানে আমি বলবো যে এখানে এইরকম একটা জায়গা হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। সিবিআই লয়ার এমন কোনো বক্তব্য রাখিনি যে কলকাতা হাইকোর্টের রায়টা বহাল রাখা উচিত। সিবিআই তারা প্রমাণ করেছে যে পঙ্কজ বানশালের কাছ থেকে পাওয়া যে নথি এবং স্ক্যানট্যাকের কাছ থেকে পাওয়া যে হার্ড ডিস্ক দুটো আসলে ম্যাচ। সিজিআই জিজ্ঞাসা করেছে যে ম্যাচ কিনা, বলেছে তো যোগ্যকে অযোগ্য কারো গায়ে লেখা থাকে না, কথা বলে তার প্রমাণ, কথা বলে তার নথি, কথা বলে তার তথ্য, এবং সিবিআই সেই সঠিক তথ্য প্রোভাইড করেছেন এবং আশা করি সেটা মেনে নিয়েছেন স্টেট গভর্নমেন্ট, মেনে নিয়েছেন কমিশন, মেনে নিয়েছেন বোর্ড। আমরা আশাবাদী যে চিফ জাস্টিস তিনি এই সত্যের গভীরে প্রবেশ করে তিনি আমাদের জন্য সঠিক রায়টা দেবেন, এটা আমরা আশাবাদী। মানসিকভাবে একটা প্রস্তুতি তো নিচ্ছি, কিন্তু দায় তো প্রাথমিকভাবে রাজ্য সরকারের অবশ্যই, কারণ এই দুর্নীতি যদি না সংগঠিত হতো তাহলে কেস কোর্টে যেত না। কিন্তু তারপরেও দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিকে রেকটিফাই করার যে সমস্ত চেষ্টা হয়েছে সেখানেও কিন্তু কোর্টকে মিসগাইড করা হয়েছে। তাই দায়টা শুধু একপাক্ষিক নয়, বহুপাক্ষিক, এবং এই বহুপাক্ষিক দায়ের বিরুদ্ধেই কিন্তু আমাদের আন্দোলন শুরু হয়। সিবিআই যে তদন্ত করেছে সে কিন্তু একটা গ্রস তদন্ত করেননি, প্রত্যেকটা পার্ট বাই পার্ট তদন্ত করেছে। রিটেনের উপর তদন্ত করেছেন, ইন্টারভিউর উপর তদন্ত করেছেন, মানে একাডেমির উপর তদন্ত করেছেন, প্রসেসের উপর তদন্ত করেছেন। তাহলে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেশের সর্বোচ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে তদন্ত করেছেন, চার্জশিট পেশ করেছেন, সেই তদন্তের উপরে বিভিন্ন যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত প্রত্যেকটা আধিকারিক এখনো পর্যন্ত কাস্টাডিতে আছেন এবং সেই প্রত্যেকটা তদন্ত সায়েন্টিফিক উপায়ে হয়েছে, হ্যাশ ভ্যালু, এআই রিপোর্ট সব কিছু মিলিয়ে হয়েছে। সুতরাং সেটাকে তো অস্বীকার করা যায় না, যেটা একেবারে বিজ্ঞানসম্মত সেটাকে অস্বীকার করার তো কোনো জায়গা নেই। ওএমআর মিসম্যাচ সিবিআই তার তথ্য দিয়ে প্রমাণ করেছে যে হ্যাশ ভ্যালু ম্যাচ যা স্ক্যানট্যাকের কাছ থেকে পাওয়া গেছে, যা নাইসের কাছ থেকে পাওয়া গেছে, কিন্তু গড়মিল কোথায় হচ্ছে? সেই স্ক্যানট্যাকের কাছ থেকে পাওয়া হার্ড ডিস্কের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে যে নম্বরটা আছে তার মিসম্যাচ। তার মানে সিবিআই কিন্তু বলেছে যে হার্ড ডিস্কগতভাবে কোনো রকম ম্যানিপুলেশন হয়নি, ম্যানিপুলেশন হয়েছে আসলে মার্কস ম্যানিপুলেশন। সেই নম্বরটা বাড়িয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাই যাদের নম্বর বাড়ানো হয়েছে সেই সংখ্যাটা নবম দশমের ক্ষেত্রে 952, একাদশ দ্বাদশের ক্ষেত্রে 907, সেটা পুরো অলরেডি ফাইন্ড আউট। তাই সেগ্রিগেশন ইজ অলরেডি ডান। যে কলকাতা হাইকোর্টের রায় যেদিন প্রকাশিত হয় 22/4/2024, সেই রায় প্রকাশিত হওয়ার আগে কি করে কোনো রাজনৈতিক সভা থেকে একজন বিরোধী দলের রাজনৈতিক নেতা সেই রায়টাকে আগাম প্রেডিকশন করে জানিয়ে দিচ্ছে, বা কোনো একজন বিশিষ্ট সাংবাদিক তিনি কি করে তার রায় হবার আগের দিন রাত্রে তার ফেসবুক পেজে লিখছেন এতজন সংখ্যক চাকরি হারাতে চলেছে। তাই মনে করছি কোনো একটা চক্রান্ত এখানে কাজ করছে না। তাই এই প্রশ্ন কিন্তু অবশ্যই আমার মধ্যে আসাটা স্বাভাবিক। এবং একই সঙ্গে যেটা মেহবুবদা বলল, গতকাল আমরা কোর্টের মধ্যে পরিলক্ষিত করেছি যে যখনই সিবিআইয়ের আইনজীবী কিছু বলছেন, পাশ থেকে অন্য একজন তিনি বারবার তার কানের কাছে কিছু বলার চেষ্টা করছেন, হয় ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, না তাকে ডিস্টার্ব করছেন। এবং যে বিখ্যাত লয়ার
মনিন্দর সিং যিনি প্রথমেই দীর্ঘক্ষণ বক্তব্য রাখলেন, তিনি বিরোধী আইনজীবী, তার অবশ্যই উচিত তিনি তার ন্যায় নিয়ে তাকে নিয়ে আমি কোনো প্রশ্ন করব না, কিন্তু তাকে যেভাবে বারবার অন্যভাবে ব্রিফ করানো, তাকে যেভাবে মানে কানের কাছে তাকে বারবার কিছু বলা হচ্ছে, এখানে আমাদের নানান প্রশ্ন আসাটা তো অস্বাভাবিক নয়। তাই সব ধরনের চক্রান্তের ঊর্ধ্বে আমরা সততা প্রতিষ্ঠিত পাব, আমরা সত্য, কোনো রকম দুর্নীতির সঙ্গে আমরা আপোষ করিনি। তাই আমরা অবশ্যই আশাবাদী যে এই কলঙ্কের আকাশ থেকে আমরা মুক্ত হতে পারি।